হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট ইংলিশ গাইড চ্যানেল। এই চ্যানেলটিতে ক্লাস 7 থেকে 12 পর্যন্ত সমস্ত টেক্সটের ডিসকাশন করা হয় এবং যে সমস্ত স্টুডেন্টরা রাইটিং লিখতে পারছে না এবং গ্রামার শিখতে পারছে না তাদেরও রাইটিং কীভাবে লিখতে শেখানো হয় এবং গ্রামারও শেখানো হয়। এছাড়াও যে কোনো কম্পিটিটিভ এক্সামের যে গ্রামাটিক্যাল ফাংশনগুলো রয়েছে সেগুলোও শেখানো হয়। তো যে সমস্ত স্টুডেন্টরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সময় মতো পৌঁছাতে পারে। এর আগে আমি আলোচনা করেছিলাম গ্রামার নিয়ে। আজকের আলোচনার বিষয় হলো টেক্সট। ক্লাস 11-এর টেক্সট ডিসকাশন করতে চাইছি। কিসে না, আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি। তাহলে চলো দেরি না করে কবিতাটি আলোচনা করা যাক। আর যারা এই ভিডিওটি দেখছো তারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি স্কিপ করে দাও মাঝে, তাহলে কবিতাটা তোমরা কোনোভাবে বুঝতে পারবে না। আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কার লেখা? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। আমরা ইংরেজি সাহিত্যের ইতিহাস সম্বন্ধে সবাই শুনেছি। ইংরেজি সাহিত্যে কতগুলি যুগ রয়েছে, সেই যুগগুলো কী কী? অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড, দ্য এজ অফ রেনেসা। এজ অফ রেনেসাসের মধ্যে কী থাকছে না, দ্য এলিজাবেথান এজ, দ্য জ্যাকোবিয়ান এজ, দ্য ক্যারোলাইন এজ, দ্য পিউরিটন এজ, দ্য এজ অফ মিল্টন, দ্য কমনওয়েলথ পিরিয়ড ইত্যাদি এজগুলি। এছাড়াও কী কী রয়েছে? দ্য নিউ ক্লাসিক্যাল এজ, আর কি রয়েছে? রোমান্টিক এজ, দ্য ভিক্টোরিয়ান এজ, দ্য জর্জিয়ান পিরিয়ড, দ্য মডার্ন পিরিয়ড, দ্য পোস্ট মডার্ন এজ। এতগুলি এজ রয়েছে। এই প্রত্যেকটি যুগের মধ্যে একটা কবি আলাদা আলাদা রয়েছে। ঠিক উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে আমাদের রোমান্টিক যুগের কবি। এই যে আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতাটি লিখেছিলেন তিনি, এই কবিতার বিষয়বস্তু কি না, একটি লন্ডন শহরের বর্ণনা। আর প্রত্যেকটি কবিতা শুরু করার আগে যে কবি লিখেছেন তার সম্বন্ধে অবশ্যই জেনে নেওয়া দরকার। তাহলে চলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক। কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জন্ম হচ্ছে 1770 সালে 7ই এপ্রিল। কোথায় জন্মগ্রহণ করেছিলেন না, কাম্বারল্যান্ডের কোকারমাউথ নামে এক গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার ঠিক 4 বছর অর্থাৎ 1774 সালে তার মা অ্যানি ওয়ার্ডসওয়ার্থ মারা যান এবং তিনি তার কাকার কাছে মানুষ হতে থাকেন। তারপর 1779 থেকে 1787 পর্যন্ত তিনি হক্স হেড নামক একটি গ্রামের স্কুলে পড়াশোনা করেন। তারপর 1783 সালে তার বাবা জন ওয়ার্ডসওয়ার্থও মারা যান। তারপর পড়াশোনা করার জন্য তিনি ফ্রান্সে চলে যান। এরপর ফ্রান্স থেকে ফিরে এসে তার বোন ডরথির সাথে দেখা করেন এবং ডরসেট নামক একটি গ্রাম রয়েছে, সেই গ্রামের একটি ছোট্ট ঘরে বসবাস করতে থাকেন। এরপর 1797 সালে ওয়ার্ডসওয়ার্থ তার বন্ধু কলরিজের কাছাকাছি থাকার জন্য একসাথে থাকতে শুরু করেন এবং 1798 সালে লিরিক্যাল ব্যালেডস কবিতাটি প্রকাশ করেন। এই যে কবিতাটি প্রকাশ করেছে কার সহযোগিতায় না, কলরিজের সহযোগিতায়। ওয়ার্ডসওয়ার্থ একজন প্রকৃতিপ্রেমিক ছিলেন। তিনি কি ভাবতেন না, প্রকৃতির কোনো জিনিস তার কাছে তুচ্ছ নয়। তিনি এছাড়াও বিশ্বাস করতেন যে প্রকৃতি কখনোই সেই হৃদয়কে প্রতারিত করে না যে হৃদয় তাকে খুব ভালোবাসে। অর্থাৎ প্রকৃতির প্রত্যেকটি জিনিস আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। এই যে কবিতাটি রয়েছে আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এটি একটি লন্ডন শহরের ভোরবেলার যে প্রাকৃতিক পরিবেশ সেইটির বর্ণনা এই কবিতার বিষয়বস্তু। ওয়েস্টমিনিস্টার ব্রিজ কি না, ওয়েস্টমিনিস্টার ব্রিজ হলো লন্ডনের একটি সেতু যেটি অবস্থিত টেমস নদীর উপর এবং সেই ব্রিজটা কোথায় গিয়ে মিশছে না, ডোভার নামক একটি স্থানে সেই রাস্তায় গিয়ে মিশেছে। এই কবিতাটা কি না, এই কবিতাটা হচ্ছে আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা পেট্রার্কেন সনেট। কি বললাম? পেট্রার্কেন সনেট। পেট্রার্কেন সনেট কেন বলা হয়? দেখবে একটা কবিতার মধ্যে যখন 14টা লাইন থাকবে সেই কবিতাটাকে বলবো আমি পেট্রার্কেন সনেট।
দেখো এইখানেও কিন্তু 14টা লাইন রয়েছে। প্রথম যে 8টি লাইন রয়েছে সেই লাইনগুলোর নাম হচ্ছে অক্টেভ। ক্লিয়ার? প্রথম যে 8 লাইন রয়েছে সেই 8 লাইনটাকে বলা হয় অক্টেভ, এবং শেষ যে 6 লাইন রয়েছে সেটাকে বলা হয় সেস্টেট। আর প্রত্যেকটি কবিতা পড়ার আগে আমাদের অবশ্যই যে কবিতার রাইম স্কিমটা কি, সে রাইম স্কিম অবশ্যই জেনে নেওয়া দরকার। রাইম কথার অর্থ কি? রাইম কথা যদি ইংরেজিতে বলা হয় রিপিটেশন অফ সিমিলার সাউন্ড অ্যাট দ্য এন্ড অফ ওয়ার্ড, অর্থাৎ একটি ওয়ার্ডের শেষের যে উচ্চারণ একই রকম হবে। রিপিটেশন অফ সিমিলার সাউন্ডস অ্যাট দ্য এন্ড অফ ওয়ার্ড। ক্লিয়ার? আর স্কিম বলতে কি বোঝাচ্ছে? রাইম স্কিম বলতে দ্য প্যাটার্ন অফ রাইমিং ওয়ার্ডস অ্যাট দ্য এন্ড অফ ইচ লাইন অফ এ পোয়েম, অর্থাৎ প্রত্যেকটি কবিতার লাইনের শেষের যে ওয়ার্ডটা তারপরে যে লাইনের ওয়ার্ডটা থাকবে তার সঙ্গে কিছু না কিছু মিল থাকবে অবশ্যই। সেটাই হচ্ছে আমাদের রাইম স্কিম। এই কবিতার রাইম স্কিম কি? দেখো প্রথমে দেওয়া আছে ফেয়ার, অর্থাৎ কি আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। ফেয়ারটাকে যদি আমি এ ধরা হয়, ঠিক আছে, তারপরের লাইনে দেখো বাই, কিন্তু ফেয়ারের সাথে কি বাই মিলছে? মিলছে না, তাহলে সেটাকে আমি বি ধরলাম। তারপর দেখো ম্যাজিস্ট্রাই, মিলছে, বাইয়ের সাথে কিন্তু ম্যাজিস্ট্রাইটা মিলছে, সেই জন্য সেটাকেও বি বললাম। এইভাবে যদি প্রত্যেকটা লাইনকে আমার রাইম স্কিমে দেখা হয়, কি আসবে রাইমটা? এ বি বি এ বি বি এ, সিডি সিডি সিডি। অর্থাৎ অক্টেভের যে প্রথম যে 8 লাইন রয়েছে সে 8 লাইনটার রাইম স্কিমটা কি আসছে? এ বি বি এ বি বি এ। এবং শেষ যে 6 লাইন রয়েছে অর্থাৎ সেস্টেট, সেস্টেটের মধ্যে কি থাকছে? সিডি সিডি সিডি। এইটি হচ্ছে আমাদের আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজের রাইম স্কিম। তোমাদের পরীক্ষায় কিন্তু বেশিরভাগ আছে যে হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। তখন কিন্তু তোমাকে কী লিখতে হবে? এ বি বি এ, সিডি সিডি সিডি। এরপর আমাদের কবিতার দিকে যাওয়া যাক। এই কবিতাটা কি? তাহলে কী নিয়ে বললাম এই কবিতাটা? লন্ডন শহরের ভোরবেলার একটি দৃশ্যের বর্ণনা, তাই তো? একদিন কবি এবং তার বোন ডরথি ফ্রান্সে যাচ্ছিলেন। কি বললাম? একদিন কবি তার বোন ডরথির সাথে ফ্রান্সে যাচ্ছিলেন। লন্ডন থেকে ডোভার যাওয়ার পথে ওয়ার্ডসওয়ার্থ তার ঘোড়ার গাড়িটিকে ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর দাঁড় করিয়ে দেন এবং সেই গাড়িটির ছাদে বসে কবিতায় লিখতে শুরু করেন। ক্লিয়ার? তাহলে কী বললাম না, লন্ডন থেকে ডোভার যাওয়ার পথে ওয়ার্ডসওয়ার্থ তার ঘোড়ার গাড়িটিকে ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর দাঁড় করিয়ে দেয়। সেটা কোথায় অবস্থিত ওয়েস্টমিনিস্টার ব্রিজটা? না টেমস নদীর উপর অবস্থিত লন্ডনের, হয়েছে? এবং সেই কবিতাটি লিখেছিলেন ঘোড়ার গাড়ির ছাদে বসে। ক্লিয়ার? তা সূর্য উদীয়মান হওয়ার আগে লন্ডন শহরের যে সৌন্দর্য তা এই কবিতায় বর্ণনা করেছেন তিনি। ক্লিয়ার? এই কবিতাটি লেখা হয়েছিল 1802 সালে 3রা সেপ্টেম্বর, কিন্তু পরবর্তীকালে তা সংশোধন করে কত সাল দেওয়া হয়েছে? না 3রা সেপ্টেম্বরটাকে 31শে জুলাই করে দেওয়া হয়, অর্থাৎ 1802 সালে 31 জুলাই। ক্লিয়ার? এবং এই কবিতাটি ফার্স্ট প্রকাশিত হয়েছিল কত সালে? না 1807 সালে। কি নামে? না পোয়েমস ইন 2 ভলিউমস। কি বললাম? তাহলে কবিতাটি প্রকাশিত হয়েছিল 1807 সালে, পোয়েমস ইন 2 ভলিউমস। ক্লিয়ার? কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যে সমস্ত কবিতাগুলি লিখেছিলেন তার মধ্যে তার 3টি বিখ্যাত কবিতা কি কি? না টিনটন অ্যাবে, ওড অন দ্য ইন্টিমেশনস অফ ইমমর্টালিটি এবং প্রিলিউড। এই 3টি কবিতা তার বিখ্যাত। আজকের আলোচনার বিষয় হলো আমাদের আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতাটি। এই কবিতাটি লন্ডন শহরের ভোরবেলার যে প্রাকৃতিক সৌন্দর্যের যে দৃশ্য সেই দৃশ্যের বর্ণনাটি রয়েছে। প্রথম লাইনের মধ্যে কি রয়েছে দেখো? দ্য আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, অর্থাৎ পৃথিবীর আর অন্য কিছু সুন্দর করে দেখানোর মতো আর অন্য কিছু জিনিস নেই। এই লাইনের মধ্যে কবি কি বলতে চেয়েছে? The poet William Wordsworth means to say by this line, there is nothing more beautiful on the earth than this. Fair does not mean fair as in light dark fair. It does not mean fair as in justice, injustice fair. This means fair as in beautiful. অর্থাৎ লন্ডন শহরের যে ভোরবেলার প্রাকৃতিক দৃশ্য
এতটাই সুন্দর, বলছে যে পৃথিবীর আর অন্য কোনো সুন্দর জিনিস হয় না। ক্লিয়ার? নেক্সট লাইনের মধ্যে কি বলতে আছে? ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টার। অর্থাৎ এই লাইনের মধ্যে কি বলতে চাইছে? বলছে একজনের আত্মা স্থূল হতে পারে যে এর পাশ দিকে পেরিয়ে যাবে। এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টার, মানে একটা সুন্দর দৃশ্য এতটাই স্পর্শকাতর যে সে মুগ্ধ হয়ে পারে না, মুগ্ধ না হয়ে পারে না। এইটাকে যদি, এই বাক্যটাকে যদি আমি ইংরেজিতে বলা হয় তাহলে কি বলা হবে? দ্য পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ is saying that whoever could walk past this sight that he is looking at, this sight that he describes as so touching in its majesty, anyone who could walk past that without commenting in it, without noticing it, anyone who could just pass by without seeing it, would be dull of soul. To be dull of soul could near perhaps you have no poetic impetus. It would mean you are not the sort of person who could recognize beauty when you see it. But basically it means boring. So the opening lines of the poem are quite simple for us. অর্থাৎ এক কথায় কি বলা যেতে পারে না, in a word, this is one of the most beautiful sights I have ever seen, and anyone who could pass by it without noticing it would be really boring. অর্থাৎ কেউ যদি এর পাশ দিয়ে পেরিয়ে যায়, সে যদি কোনো কিছু না দেখে, কমেন্ট যদি না করে থাকে, তাহলে তার আত্মা স্থূল হতে পারে। ক্লিয়ার? নেক্সট লাইন কি থাকছে দেখো, দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়ার দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার শিপস টাওয়ার্স ডোমস থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই ওপেন আন টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই all bright and glittering in the smokeless air. অর্থাৎ কি বলতে চাইছে? বলছে শহরটি যেন একটি পোশাক পরিধান করে রয়েছে। সকালের সৌন্দর্যটা এতটাই শান্ত এবং মুক্ত যেন মনে হচ্ছে সব প্রাকৃতিক পরিবেশটা নিস্তব্ধ হয়ে রয়েছে। এছাড়াও কি কি রয়েছে? শিপস জাহাজ, টাওয়ার্স, ডোমস গম্বুজ, থিয়েটার্স নাট্যমঞ্চ এবং মন্দিরগুলো পড়ে রয়েছে। কোথায় না? খোলা মাঠের মধ্যে এবং আকাশের নিচে। অ্যান্ড অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। অর্থাৎ কি? এই সমস্ত কিছুগুলো জলজল করছে কিসের জন্য? স্মোকলেস এয়ার থাকার জন্য। স্মোকলেস বলতে কেন বলা হয়েছে? এখানে কেন স্মোকলেস কথাটি ব্যবহার করা হয়েছে? কারণ এটি সকাল, এতটাই সকাল যে এখনো পর্যন্ত কেউ ঘুম থেকে উঠেনি, কোনো যানজট নেই, আবহাওয়াটা পরিষ্কার। অর্থাৎ ইংলিশে বললে কি হবে? অ্যাজ ইট ইজ ভেরি আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড দ্য ডেস ওয়ার্ক ইজ ইয়েট টু স্টার্ট মর্নিং, দ্য হোল অ্যাটমসফিয়ার ইজ স্মোকলেস। ক্লিয়ার? এছাড়াও এই লাইনগুলোর মধ্যে কবি কি বোঝাতে চাইছেন না, ইন দোজ লাইন্স দ্য পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ মিনস টু সে দ্যাট জাস্ট অ্যাজ ড্রেস কভার্স দ্য বডি, দ্য বিউটি অফ দ্য মর্নিং কভার্স দ্য সিটি. Bathed in the light of the morning sun, the city looks extremely beautiful. অর্থাৎ এর মানেটা কি? পোশাক যেমন শরীর ঢেকে রাখে, ঠিক তেমনই সকালের সৌন্দর্য নগরীকে আচ্ছাদিত করে রেখেছে। সকালের সূর্যালোকে স্নাত নগরীকে এত সুন্দর দেখাচ্ছে যেন কবি মুগ্ধ না হয়ে পারে না। এছাড়াও কি রয়েছে? এছাড়াও কবি বলতে চেয়েছে জাহাজ, চূড়া, গম্বুজ, নাট্যমঞ্চ এবং মন্দিরগুলো শায়িত রয়েছে। কেমনভাবে না? উন্মুক্তভাবে। কোথায়? খোলা মাঠের সাথে, আকাশের নিচে, যেন মনে হচ্ছে সব কিছু ধোঁয়াহীন বাতাসে উজ্জ্বল এবং দ্যুতিময়। ক্লিয়ার? এখন যে কবিতাটি আলোচনা করা হলো, যে 8টি লাইন, সেই 8টি লাইন কি বলছে না অক্টেভ। এই 8টা লাইনকে যদি একসাথে ভালোভাবে বুঝিয়ে বলা হয় তাহলে অক্টেভের সাবস্টেন্সটা কী হবে আমার? না, অক্টেভের সাবস্টেন্সটা ইংরেজিতে আমাকে উল্লেখ করে বলছি, দ্য লন্ডন লুকস মোর বিউটিফুল দ্যান এনি সিনস অন আর্থ ইন দ্য লাইট অফ দ্য মর্নিং সান. এ পারসন হু রিমেন্স ইনডিফারেন্ট টু সাচ অ্যান ইমপ্রেসিভ সাইট ইজ অ্যান ইনসেন্সিটিভ পারসন lacking of sense of beauty. Bathed in the early morning sun,
the city seems to wear a new garment. Ships, towers, domes, theatres, and churches are unobstructed to view. The air is smokeless, so all objects of the city look bright and shining. অর্থাৎ এর অর্থটা কি না, সকালের সূর্যালোক স্নাত লন্ডনকে পৃথিবীর যে কোনো দৃশ্যের তুলনায় বেশি সুন্দর দেখাচ্ছে। যে ব্যক্তি এমন মনোমুগ্ধকর সৌন্দর্যের প্রতি অসংবেদী, তার সৌন্দর্য চেতনা নষ্ট হয়ে গিয়েছে। ভোরের সূর্যালোকে স্নাত শহরটি যেন নতুন পোশাক পরেছে। এছাড়াও কি রয়েছে, জাহাজ, চূড়া, গম্বুজ, নাট্যমঞ্চ এবং গির্জা এখন অবাধে দৃষ্টিগোচর হচ্ছে। কোথায়? তা খোলা মাঠে, যেখানে বাতাস ধোঁয়াহীন। তাই শহরের সব কিছুই যেমন মনে হচ্ছে উজ্জ্বল এবং চকচকে। ক্লিয়ার? এইটি হলো আমাদের অক্টেভের সাবস্টেন্স। এই কবিতার যে নেক্সট 6 লাইন রয়েছে, সেই 6 লাইনকে বলা হয় সেস্টেড। সেস্টেডের প্রথম লাইনের মধ্যে কি রয়েছে দেখো, নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিভ, অর্থাৎ সূর্য কখনো এত সুন্দরভাবে প্লাবিত করেনি। ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম দ্যুতিতে। ভ্যালিস, উপত্যকা, রক, শিলা, অর হিল, পাহাড়ে। এই লাইনগুলোর মধ্যে কবি কি বলতে চাইছে না, সকালের সূর্যের যে আলো সে বন্যায় প্লাবিত করেছে সব কিছু। প্রকৃতির সব কিছুকে ঝলমলে এবং দ্রুতিময় করে তোলে ভোরের সূর্যালোক। সকালের সূর্যালোকে স্নাত দৃশ্য সুন্দর দেখাচ্ছে। কবি মনে করেন যে সূর্য কখনো উপত্যকায় পাহাড় পর্বতকে এত সুন্দরভাবে দ্যুতিময় করেনি, কিন্তু লন্ডন নগরীর সৌন্দর্য যেন প্রকৃতির সৌন্দর্যকে ছাপিয়ে যাচ্ছে। এই কথাটা ইংরেজিতে বললে কি হবে? দ্য মর্নিং সান transformed all objects by its flood of light. It lent splendor and glory to the objects of nature. Bathed in the early morning sun, the sight looks beautiful. The poet thinks that the sun had never shone more beautifully on the valleys, rock and hills. But the beauty of the city of London surpasses even the beauty of natural scenes. ক্লিয়ার? নেক্সট থাকছে তোমাদের কি না, নেক্সট লাইনের মধ্যে কি থাকছে দেখো, নেভার সো আই, আমি কখনোই দেখিনি। নেভার ফেল, কখনোই অনুভব করিনি। এ কাম সো ডিপ, এতটাই শান্ত। দ্য রিভার গ্লিডিড অ্যাট ইটস ওন সুইট উইল, অর্থাৎ নদী বয়ে চলেছে তার নিজের ইচ্ছায়। এই দুটো লাইনের মধ্যে কবি কি বলতে চেয়েছে না, এ কাম সো ডিপ বলতে বুঝিয়েছেন যে পরিবেশের নিস্তব্ধতা, অর্থাৎ the calmness or quietness of the atmosphere is profound. The poet never felt such calmness as he feels while observing the beauty of London that bright morning. অর্থাৎ কি, এই সুন্দর সকালে যে প্রাকৃতিক পরিবেশের দৃশ্য এর আগে কবি কখনোই অনুভব করেনি, কখনোই দেখেনি, এতটাই সে শান্ত। আর কি বলছে, দ্য রিভার গ্লিডিড অ্যাট ইটস ওন সুইট উইল, নদী বয়ে চলে তার নিজের ইচ্ছায়। অর্থাৎ যে টেমস নদীটি রয়েছে, সেই নদীটিকে নিয়ে কিন্তু অনেক কবি অনেক রকমভাবে লিখেছে, কিন্তু নদী বয়ে চলেছে। এটাকে ইংরেজিতে বললে কি হবে, দ্য টেমস রিভার ফ্লোস কামলি আনডিস্টার্বড বাই শিপস অ্যান্ড সেলর্স। অ্যাট দিস আওয়ার দের ইজ নাথিং টু ডিস্টার্ব দ্য ন্যাচারাল ফ্লো অফ দ্য রিভার। হিয়ার দ্য পোয়েট পার্সনিফাইজ দ্য রিভার, অর্থাৎ কি, এখানে টেমস যে নদীটি রয়েছে সেই টেমস নদীটির উপর কবি ব্যক্তিত্ব আরোপ করেছেন। ক্লিয়ার? নেক্সট কি লাইন আছে দেখো, ডিয়ার গড, হে ভগবান, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, এই সমস্ত বাড়িগুলো মনে হচ্ছে ঘুমোচ্ছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট, এবং শক্তিশালী হৃদয়গুলো ইজ লাইং স্টিল, তখনও শুয়ে রয়েছে। কবি এখানে ভগবানকে সম্বোধন করেছেন। কারণ কি না, এই আবেগ কবি আনন্দ ও বিস্ময়কে প্রকাশ করেছে। ইংরেজিতে বললে এটা কি হবে, দ্য পোয়েট অ্যাড্রেসেস গড, দ্য এক্সক্লেমেশন শোজ দ্য ফিলিং অফ জয় অ্যান্ড ওয়ান্ডার। ক্লিয়ার? এইটি হলো ভগবানকে উদ্দেশ্য করে কবি লিখেছেন। এছাড়া কি বলছে, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, এটার অর্থ কি বলতে চেয়েছে কবি? কবি বলতে চেয়েছেন
The atmosphere is very quiet. No sound comes from the house of London as the people are still sleeping, so the houses appear to be asleep. The atmosphere of peace and tranquility fills the poet with joy. Here the houses are personified. অর্থাৎ কি, পরিবেশ খুব শান্ত, লন্ডনের বাড়িগুলো থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না, যেহেতু কোনো মানুষজন ঘুম থেকে উঠেনি, তারা এখনও ঘুমোচ্ছে, তাই বাড়িগুলোকে মনে হচ্ছে ঘুমন্ত অবস্থায়। এই শান্ত এবং নিঃশব্দ পরিবেশ কবির মনকে এক গভীর আনন্দে ভরিয়ে তুলেছে। এখানে বাড়িগুলির উপর কবি ব্যক্তিত্ব আরোপ করেছেন। দ্যাট মাইটি হার্ট বলতে কবি কি বুঝিয়েছেন না, দ্য লন্ডন অফ 1802 ওয়াজ কোয়াইট ডিফারেন্ট। দ্য সিটি অফ লন্ডন ওয়াজ নট টেকেন অ্যাপার্ট ফ্রম দ্য সারাউন্ডিং কান্ট্রিসাইড। দ্য সিটি ওয়াজ কনসিডার্ড to be the heart of the countryside. London, the capital of the country and the main center of energy, is compared to the heart. Here the use of heart is metaphorical. অর্থাৎ এর অর্থ কি, 1802 সালে লন্ডন অনেকটাই আলাদা ছিল না, লন্ডন নগরীকে তখন চারপাশে পল্লী অঞ্চল থেকে আলাদা অংশে ধরা হতো না, নগরীকে প্রাণকেন্দ্র হিসাবে মানা হতো। দেশের রাজধানী এবং শক্তির প্রধান কেন্দ্র লন্ডনকে তুলনা করা হয়েছে হৃৎপিণ্ডের সঙ্গে। এখানে হৃৎপিণ্ড শব্দটি একটি উপমা হিসেবে ব্যবহার করা হয়েছে। লাইং স্টিল বলতে কি বোঝানো হয়েছে না, লাইং স্টিল বলতে বোঝানো হয়েছে যে এই নগরীর সম্পূর্ণ স্থির এবং কোলাহল মুক্ত, যেহেতু লোকজন ঘুমন্ত। অর্থাৎ ইংরেজিতে বললে কি হবে, দ্য সিটি ইজ কোয়াইট মোশনলেস অ্যান্ড নয়েসলেস নাও অ্যাজ দ্য পিপল আর অ্যাসলিপ। যেহেতু এই শহরের লোকজন এখনো ঘুমিয়ে রয়েছে, তাই সমস্ত পরিবেশ মনে হচ্ছে শান্ত এবং নিস্তব্ধ। ক্লিয়ার? এটি ছিল সেস্টেটের বিষয়বস্তু। সেস্টেটের সাবস্টেন্সটাকে যদি আমি ইংরেজিতে বলা হয়, কি বলা হবে তাহলে? দ্য রেস অফ দ্য মর্নিং সান বেথ দ্য সিটি অন সাচ গ্র্যান্ডিওর দ্যাট ইট মেক্স দ্য ডে ডিফারেন্ট ফ্রম আদার ডেজ। The poet thinks that he has never before experienced such a deep calmness. The river Thames flows gently. The houses in the city appears to be asleep. The poet feels that the mighty heart of London is still lying in silent slumber. অর্থাৎ কি বলা হবে দেখো, যদি বাংলার অর্থ করা হয় না, ভোরের সূর্যরশ্মি মহানগরীকে এমন রাজকীয়ভাবে স্নান করায় যে দিনটা অন্য দিনগুলোর থেকে আলাদা হয়ে যায়। কবি ভাবছেন তিনি এমন গভীর নিস্তব্ধতা আগে কখনো অনুভব করেনি। টেমস নদী যেটি ধীরে ধীরে বয়ে চলেছে, শহরের বাড়িগুলো যেন ঘুমিয়ে রয়েছে। আর কি কবি উপলব্ধি করেছেন? এছাড়াও কবি অনুভব করেছেন যে লন্ডনের বিশাল হৃৎপিণ্ড এখনও নিস্তব্ধ ঘুমিয়ে আচ্ছন্ন রয়েছে। এইটি হলো আমাদের আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতার বিষয়বস্তু।